শুভ দুপুরবেলা। তো আমরা আমাদের নির্দিষ্ট কর্মসূচি অনুযায়ী আমরা আমাদের অনুষ্ঠান শুরু করব। আমাদের প্রেস মিট বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের তফসিলি সম্প্রদায়ের মানুষদের বিভিন্ন রকম দাবি এবং তাদের ভাবনা এই নিয়ে আজকে আমাদের বক্তব্য রাখবেন রাজ্য বিজেপির সহসভাপতি এসসি মোর্চা শ্রী দীপক রায় মহাশয়। আমরা আর মিনিট পাঁচেকের মধ্যে আমাদের আজকের এই অনুষ্ঠান শুরু করব। তাই সাংবাদিক বন্ধুদের কাছে আমার অনুরোধ, আপনারা যারা বাইরে অপেক্ষা করছেন তারা আমাদের হলের ভিতরে আসন গ্রহণ করুন, আমাদের অনুষ্ঠানকে সার্থক করতে সহযোগিতা করুন। আজকের এই সুন্দর শুভ মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য এসসি মোর্চার পক্ষ থেকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তফসিলি সম্প্রদায়ের মানুষদের চিন্তা এবং তাদের দাবি নিয়ে একটি আমাদের আজকের কর্মসূচি, আজকের প্রেস মিট। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্য এসসি মোর্চার সহসভাপতি, রাজ্য বিজেপি সহ এসসি মোর্চার সহসভাপতি দীপক রায় মহাশয়। আমি দীপক রায় মহাশয়কে প্রথমে পুষ্পস্তবক দিয়ে সম্মান জানাচ্ছি। বর্তমান রাজনৈতিক পরিপ্রেক্ষিতে আমাদের রাজ্য বিজেপির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়ে থাকে। তার পাশাপাশি এই রাজনৈতিক ক্ষেত্রে তফসিলি জাতি এবং তফসিলি সম্প্রদায়ের মানুষদের একটি বিরাট ভূমিকা থাকে। বিগত নির্বাচনগুলিতে আমরা দেখেছি যে তফসিলি সম্প্রদায়ের মানুষ রাজনীতির ক্ষেত্রে বড় ভূমিকা গ্রহণ করে থাকে, অথচ বিগত দিনের রাজনৈতিক দলগুলিতে দেখা যায় নির্বাচন হয়ে যাওয়ার পরে সেই তফসিলি মানুষদের জন্য ভাবনা চিন্তা অনেকটাই স্থিমিত হয়ে যায় এবং তা নিয়ে তাদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। তারাও রাজনৈতিক দলগুলোর প্রতি বীতশ্রদ্ধ মনোভাব পোষণ করে, অথচ এই তফসিলি সম্প্রদায়ের মানুষদের মধ্যে রয়েছে এক বিশাল সংখ্যা বলা হয় সম্পদ, যে সম্পদকে কাজে লাগাতে পারলে আমাদের রাজ্যের বহু ক্ষেত্রে আমরা উন্নয়নকে আরো বেশি করে এগিয়ে নিতে পারি। তাই বর্তমান রাজনৈতিক পরিপ্রেক্ষিতে তফসিলি সম্প্রদায়ের মানুষদের জন্য যে ভাবনা চিন্তা, তা নিয়েই আমাদের কাছে আজকে আমরা এই অনুষ্ঠানটি আয়োজন করেছি। তফসিলি সম্প্রদায়ের মানুষদের জন্যই, তাদের বক্তব্যকে তাদের হয়ে আজকে আমাদের মধ্যে রাজ্য বিজেপির তফসিলি সম্প্রদায়ের এসসি মোর্চার সহসভাপতি দীপকবাবু আছেন। তিনি আপনাদের কয়েকটি কথা বলবেন তার মূল্যবান বক্তব্যের মধ্যে দিয়ে। নমস্কার, আমার পরিচয়টা তো অচিন্তা দিলেন। আমি প্রথমেই কিছু
ভোটের সংখ্যা নিয়ে কথা বলবো, যে আমাদের সংখ্যা অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গে কত, মানে আমাদের ভোটাররা আমরা কত আছি সংখ্যায়। 2011 যে সেন্সাস, ওতে আপনারা দেখতে পাবেন এসটির সংখ্যা হচ্ছে 23.2 আর এসটি হবে 5.5, কিন্তু অ্যাকচুয়ালি সংখ্যা এর থেকে অনেক বেশি। তার সব থেকে বড় কারণটা হচ্ছে এসসিদের 15-16% লোকের কাস্ট সার্টিফিকেট নেই, আর যার কাস্ট সার্টিফিকেট নেই সে কিন্তু সরকারের কাছে, আইনের কাছে, প্রত্যেকের কাছেই জেনারেল কাস্ট। উইদাউট কাস্ট সার্টিফিকেট আপনি কিন্তু জেনারেল কাস্ট, যেটা সেন্সাসে দেখানো আছে তার সাথে আরো 15-16% যোগ হবে, মানে সংখ্যাটা আপনার দাঁড়াবে 38%, আর এসটি 6%, 44%। 38% মানে টোটাল হিন্দু ভোটের 53%, টোটাল ভোটের 38% শুধু এসটি ভোটের, এসটিটা আসলে 6% যোগ হবে টোটাল ভোটের, আর হিন্দু ভোট যদি ধরেন এসটিদেরকে ওটাও 10%। তা আমি যেহেতু এসটি সম্প্রদায়, আমি এসটিদেরটা কথাটাই বলবো যে আমরা 38% টোটাল ভোটের, হিন্দু ভোটের আমরা 53%। এই বড় সংখ্যায় জনগণ, এবং দেখবেন এই যে রাজনৈতিক লড়াই, হিংসা, মারামারি হয়, সেখানে শুধু আমাদের লোকরাই বেশি মারামারি করে, আহতও হয়, লড়েও। এটা খুব দুঃখজনক যে বিজেপির 135 জন লোক মারা গেছে, তার মধ্যে 110 জনের মতো, 110 জনই বোধহয় অ্যাকচুয়ালি ফিগারটা শিডিউল কাস্ট, এবং যে টিএমসির লোক যারা মারা গেছেন, ভুল হয়েছে, তার মধ্যে একটা বড় অংশই কিন্তু শিডিউল কাস্ট। মানে রাজনৈতিক হিংসার বলি শিডিউল কাস্টই হয় সবসময়, এটা প্রত্যেকটা দলের ক্ষেত্রে, এবং সে যে দলই করুক, সে আমার পশ্চিমবঙ্গের মানুষ, সে যে সম্প্রদায়েরই হোক। আমি যেহেতু এই সম্প্রদায়, আমি আমার কথাই বলছি। আপাতত আমাদের লোকরা কিন্তু বেশিরভাগ সংখ্যায় মারা যায়, কিন্তু সম্মানের বেলায় আমরা কিন্তু সেই যোগ্য সম্মান কোনো দলের থেকেই ঠিক মতো পাই না, সে যে দলই বলুন না। আমার দলে কিন্তু আমাদের লোকদের যে দাবি এখন করছে, আমি আমার লোকদের কাছ থেকে অনেক এখন উল্টোপাল্টা বাজে কথা শুনছি, তার কারণ হচ্ছে এটা বলতে গেলে একটু পিছিয়ে যেতে হবে 2018 সাল। 2018 সালে আমাকে পার্টি থেকে দায়িত্ব দিল শান্তনু ঠাকুরের বাড়িতে থেকে ওর সাথে মধুয়া তথা সমগ্র এসসি ভোটটাকে সংগঠিত করা, বিজেপির দিকে আনার জন্য। আমি শান্তনু ঠাকুরের সাথে প্রচুর ঘরোয়া মিটিং করতাম। সেই ঘরোয়া মিটিং গুলোতে আমাদের এসসি সম্প্রদায়ের, তার মধ্যে মধুয়াদেরও বিভিন্ন দলের যারা নেতৃত্ব দেন লোকাল লেভেলে, সেই লোকজন আমাদের প্রত্যেকটা মিটিং এ আসতো, এবং ওখানে আমি একটা কথা বলতাম যে আমাদের তো নেতৃত্ব কোনো দল দেয়নি, সিপিএম এ দেয়নি, টিএমসি এ দেয়নি, কিন্তু বিজেপি কে যদি আমরা সাপোর্ট দিই, ভোট দেই, লোকসভা ভোটে জেতাই, বিজেপি কিন্তু আমাদের নেতৃত্ব দেবে। এবং এটা আমি কালকে দেখলাম ফেসবুকে অনেকে পোস্ট করেছে, এবং অনেকগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপে এটা খুব ছড়িয়েছে যে আমি কেন বিজেপি হয়ে দালালি করে এসব বলেছি। আমি বলেছি আমার দল সেই কথাগুলো এখনো একটু রাখেনি, আগামী দিনে আশা করি রাখবে, এবং আমি নাটকের কাছে অনুরোধটাই করব যে কথাগুলো বলে আমাদের সহজ সরল তফসিলি সম্প্রদায়ের মানুষরা বিজেপির দিকে আকৃষ্ট হয়েছিল এবং বিজেপিকে ভোট দিয়ে জিতিয়েছিল। আপনারা খেয়াল করে দেখবেন যে যে জায়গাতে তফসিলি সম্প্রদায়ের মানুষের ভোট বেশি, সেই প্রত্যেকটা জায়গাতেই প্রায় বিজেপি লোকসভায় সিট পেয়েছিল, আর যেখানে আমাদের সংখ্যা কম সেখানে কিন্তু বিজেপি সিট পায়নি। সেটা কিন্তু কোনো ম্যাজিকে হয়নি। তার জন্য আমরা ফিল্ডে অক্লান্ত পরিশ্রম করেছিলাম। 2018 সেপ্টেম্বর মাস থেকে আমরা একটা প্রথমে মধুয়া মহাসংঘের ব্যানারে প্রোগ্রাম করেছিলাম বনগাঁ লোকসভার গোপালনগরে। ওখানে মাননীয় কৈলাস বিজয়বাড়ি ছিলেন, মুকুলদা ছিলেন, শান্তনু ঠাকুর ছিল, ওই কিন্তু প্রোগ্রামটা করা হয়েছিল, আমি ওখানে উপস্থিত ছিলাম। তারপরে প্রোগ্রাম করা হয়েছিল রেডিয়ার স্বর্ণখালীতে, যেটা আমরা লোকসভার মধ্যে পড়ে, ওটাতে ছিলেন গিরিরাজ সিং, মুকুল রায়, শান্তনু ঠাকুর, আমি ওখানে ছিলাম, বক্তাও ছিলাম। এটা তো শুধু ওখানে বড় মিটিং, কিন্তু আমাদের ঘরোয়া মিটিং যত করেছি ঘুরে শেষ করতে পারলো না।
যেখানে শান্তনু ঠাকুরের অবদানটাও অস্বীকার করা যায় না। কারণ ওরা থাকলে আমি এই মিটিংগুলোতে এই কথাগুলো বলার সুযোগ পেতাম না, কারণ মিটিংগুলো অ্যারেঞ্জ হয়ে করতো এবং বক্তব্যগুলো পার্টির তরফ থেকে আমি রাখতাম, যেহেতু আমাকে পার্টির থেকে পাঠিয়েছিল ওর সাথে কাজ করার জন্য, এবং সেটা প্রচুর লোক জানে বলেই তারা এখন আমাকে যাতা কথা বলছে যে তুমি যে তখন বলেছিলে যে আমাদেরকে নেতৃত্ব দেবে, তা কোথায় আমাদের নেতৃত্ব? আজকে পশ্চিমবঙ্গের বিজেপির সিদ্ধান্ত গ্রহণকারীর জায়গাতে আমাদের কোন লোকটা আছে? বিজেপির গঠনতন্ত্র অনুযায়ী বিজেপির মাদার কমিটি হচ্ছে মেন, সেখানে আমাদের কোন লোকটা আছে সিদ্ধান্ত দেওয়ার ডিসিশন মিটিং এর জায়গাতে? তো আমরা যেখানে এত সংখ্যা এবং আমরা এত সিট জিতিয়েছি, সিট জেতানোর পিছনে কোনো বড় নেতার কোনো কতটা কৃতিত্ব আছে বলে মানে এটা একটা প্রত্যাশিত আছে বলে লোকসভা ভোট জুড়ে মোদীজিকে দেখে প্লাস বিজেপি আমাদেরকে দেখতে গেলে আমাদের সম্প্রদায়ের মানুষ ঢেলে ভোট দিয়েছিল। আমি ডাক্তারজির কাছে সভাপতি মোদীজির কাছে অনুরোধটা করবো যে আমরা যে কথাগুলো বলে আমাদের মানুষদেরকে বুঝিয়ে তাদের বিজেপি মুখে ধরেছিলাম এবং তারা বিজেপিতে ভোট দিয়েছিল, সেই কথাগুলো যেন আপনারা মর্যাদা রাখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু পশ্চিমবঙ্গেরও ভালো হবে। এবং আমি যেহেতু বিজেপিতে আছি, বিজেপির কথাই বলবো, আমরা খবর করে চলে আসবো যদি আমাদের লোককে ভালো করা হয়। আগামী দিনে আরো একটা আমি চাইবো, এই যে এতজন লোক মারা গেল, এসসির লোক মারা গেল এতজন, এটা কিন্তু একটা বড় ধরনের তদন্ত হওয়া উচিত। কারণ একটা এসসির লোক কেন মারা যাচ্ছে সব পার্টিতে? বিজেপির 135 জনের মধ্যে 110 জন, টিএমসি যতজন মারা গেছে তার মধ্যে বেশিরভাগই এসসির লোক। এটা আপনারা কাউন্টিং করে দেখেন, আপনাদের ততটা কাউন্টিং করা যাবে না, কিন্তু বেশিরভাগই এসসির লোক মারা গেছে। তো এর জন্য আমি রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার, এটা আমি কোনো পার্টি বলছি না, এটা আমি তফসিলি সম্প্রদায়ের একজন মানুষ হিসেবে বলছি। দুই সরকারের কাছে আমার অনুরোধ, আমাদের এইভাবে হত্যা করা বন্ধ হোক, তফসিলি সম্প্রদায়ের মানুষকে এভাবে হত্যা করা বন্ধ হোক এবং প্রশাসন কঠোরভাবে ব্যবস্থা নিয়ে দোষীদের পরিচালনা করে যে এসসিদের এত হত্যা হচ্ছে কেন, কারা করছে, এটা আমার দুই সরকারের কাছে অনুরোধ। এটা আমি কোনো বিজেপি নেতা হিসেবে, বিজেপির কার্যকর্তা হিসেবে আমার অনুরোধ না, এটা আমি তফসিলি সম্প্রদায়ের একজন মানুষ হিসেবে আমার অনুরোধ। এটা আর এর থেকে বেশি কিছু বলবো না। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন করার থাকে করতে পারেন, আমি উত্তর দেবো। এই তফসিলি জাতিকে নিয়ে তো আরো অনেক সংগঠন আছে, তারাও দাবি দাওয়া করছে। আজকে যে পরিস্থিতি, যে রাজনৈতিক দাবাটাও যেভাবে চলছে, আগামী দিনের নির্বাচনে আপনাদের ভূমিকাটা কি থাকবে? আমাদের ভূমিকা তো প্রতিটা নির্বাচনেই সক্রিয়ভাবে থাকে। আপনি বললাম কি, যে কোনো দলেই দেখবেন মারামারি করছে কারা, আমাদের লোক, সে যে দলই লোক করছে কারা, সেটাও আমাদের লোক। তাহলে আমাদের তো বড় ভূমিকা এখানে থাকবেই, কারণ সব থেকে বড় ভোট আমাদের। সংখ্যালঘু ভোটের থেকে 10% বেশি ভোট শুধু এসসি ভোট, সংখ্যালঘু ভোটের 27% মানে মুসলিম ভোট, আর এসসি ভোট আছে 38%, অরিজিনাল সংখ্যা। কারণ আপনি প্রচুর লোক, আমি এরকম প্রচুর লোক কিন্তু সার্টিফিকেট নেই, কিন্তু বাই বার্থ শিডিউল কাস্ট, মানে যে কাস্টগুলো শিডিউল কাস্ট সেই কাস্টের মধ্যে পড়ে, কিন্তু তার সার্টিফিকেট নেই, তাদের তো জেনারেল কাস্ট হিসেবে কাউন্টিং হচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি সংখ্যাটা হচ্ছে 38%, 2010 সেন্সাসে 23.2%, আর এসটি সরকার। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে গভর্নমেন্ট মোটামুটি সব জায়গা থেকে যা খবর পাওয়া যাচ্ছে যে সবাই এখন সিভিল কাস্ট এবং সিভিল কাস্ট টাইপ সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করলে পরে দিচ্ছে। এটা তো কম তো হচ্ছে না, দিচ্ছে। আর একটা ব্যাপার আছে এখানে, এটাও আমরা রাজ্য সরকারের কাছে অনুরোধ করবো, যারা জন্মসূত্রে শিডিউল কাস্ট নয়, এরকম অনেক লোক আছে যারা অফিসারদের পয়সা ঘুষ দিয়ে শিডিউল কাস্ট সার্টিফিকেট পান করছে। এটা আমি রাজ্য সরকারের কাছে অনুরোধ করবো, এদেরকে ধরে কঠিন শাস্তি দেওয়া হোক এবং অফিসারদের শাস্তি দেওয়া হোক, তাহলে এটা বন্ধ হবে। এরা চরম মানে ক্ষতিকারক সমাজের জন্য। সে জন্মসূত্রে শিডিউল কাস্ট নয়, কিন্তু শিডিউল কাস্ট সার্টিফিকেট পান করছে। যদি চায় আমি 2-4টে নামও দিয়ে দেবো সরকারের কাছে, এবং তদন্ত করলে বেরিয়ে যাবে যে এটা জন্মসূত্রে শিডিউল কাস্ট নয়।
সার্টিফিকেট অ্যাপ্লাই করার সময় তো সমস্ত ডকুমেন্টসই জমা দেওয়া হচ্ছে। ডকুমেন্টস জমা দেওয়া হলে অ্যাক্সিডেন্ট আসামি অফিসার আছে, তাদেরকে পয়সা দিয়ে এগুলো করা হয় এবং এটা এই গভর্নমেন্টের আমলে খুব বেশি হচ্ছে। এটা সিপিএমের আমলে হতো, এই গভর্নমেন্টের আমলে খুব হচ্ছে যে পয়সা দিয়ে শিডিউলটা সার্টিফিকেট বার করছে। সাধারণ ডকুমেন্ট দিচ্ছে কিন্তু ঠিক করে তো এরকমই হচ্ছে না, যেটা অফিসের পয়সা হয়ে গেছে, অফিসের পয়সা হয়ে গেছে বলে ডুপ্লিকেট সার্টিফিকেট দিয়ে দিচ্ছে। কিন্তু আপনি যে বলছেন সিভিল কাস্ট সার্টিফিকেট দিয়ে হবে, কিন্তু সিভিল কাস্ট সার্টিফিকেট দিয়ে এখনও পর্যন্ত কি সেরকম কোনো চাকরির সন্ধান পেয়েছে? এখন তো সব জেনারেল কাস্টই সব চাকরি পাচ্ছে, সিভিল কাস্টে কী করে অতটা হবে? ওটা আমার একটা আলাদা বিষয়, ও ব্যাপারটা আলাদা বিষয় গেল। চাকরি পাওয়ার যে সিস্টেম, সেই সিস্টেম অনুযায়ী চাকরিগুলো হয়। মানে অ্যাকচুয়ালি নিয়মটা কি হচ্ছে, ধরুন জেনারেলের যে জায়গাটা আছে সেটা হচ্ছে যদি শিডিউল কাস্ট ছেলেও সেই নাম্বারটা পায়, ওর উপর থেকে নাম থাকে, সে জেনারেল করেই চাকরিটা পাবে। যারা কমের থেকে নাম্বার থাকে তাদের জন্য এটা হয়। ধরুন 100 নম্বরের পরীক্ষায় 70 নম্বর অব্দি জেনারেল কোডের নাম্বার, ওখানে কোনো শিডিউল কাস্ট ছেলে যদি 80 পায় 50 পায়, সে কিন্তু জেনারেল মধ্যে নাম্বার দিতে হবে। এটাই নিয়ম। যার নাম্বার 70 এর নিচে তার জন্য কোনা, যে 70 এর নিচে পেয়েছে। এবং এটা কেন বলা হয়েছিল, যেহেতু শিডিউল কাস্টরা শিক্ষা এবং অর্থনীতিতে পিছিয়ে ছিল, তার জন্য এটা করা হয়েছে। এর মধ্যে অনেক ত্রুটি আছে, সেটা এখন বলার সময় আসেনি, সেটা ভবিষ্যতে বলবো। তা মথুয়া গোষ্ঠীটা যখন মানে আমাদের এখানে প্রচারণ হলো, সে সময় সবাই মথুয়া গোষ্ঠীটা আলাদা গোষ্ঠী হিসেবেই ধরে নিয়েছিল। তাদের একটা মানে নিম্নস্তরে তাদের এই রকমটা ধরে নিয়ে শান্তনু বলুন আরও যারা ঠাকুর এরা এটাকে নিয়ে খুব মুখ করলো। তখন এখনকার মুখ্যমন্ত্রী সে সময় খুব এটাকে জোর দিয়েছিল তারা। কিন্তু বর্তমানে তাদের মধ্যে ফ্যামিলি কোনও চলছে, সেই জায়গাটা নিয়ে আপনি কী বলবেন? ফ্যামিলি কোনটা তো ফ্যামিলির ব্যাপার, ওটা তো রাজনৈতিক ব্যাপার না, ওটা নিয়ে আমি কি বলবো? রাজনীতি ঢুকবে কেন? এখানে তো একজন আমাদের অমিত আসছে, সে বলছে একবার যাবো দেখে আসছে, তা সেটা কিসের জন্য আসছে? না, অমিত শাহ বলছি কিসের জন্য যাচ্ছে? অমিত শাহ আমাদের একজন পার্টির সিনিয়র কার্যকর্তা, আমাদের কেন্দ্রীয় সভাপতি ছিলেন, এখন হোম মিনিস্টার। শান্তনু ঠাকুর একজন এমপি এবং মথুয়া একটা ধর্মীয় প্রতিষ্ঠান, এবং সেখানে উনি যেতেই পারেন। কিন্তু সব এটা যে কেউ যেতে পারে, এর মধ্যে তো আলাদা কিছু ব্যাপার নেই। এখানে যাওয়া অর্থ তার সেই ভোটগুলোর একটা যাতে সুরা হয়, যাতে তারা ভোটটা দেয়, এইটাই তো সে বোঝায়। না, অমিত শাহ যাচ্ছেন, এবার যদি শান্তনু বা মথুয়াদের কিছু বলার বক্তব্য থাকে অবশ্যই উনি শুনবেন এবং সেটা সমাধান করার চেষ্টা করবেন। সেটা তো ওনাদের ব্যাপার, এটা তো আমি কিছু বলতে পারবো না এই বিষয়ে। মথুয়া হরিচাঁদ ঠাকুরের যিনি আছেন, ওখান থেকেও তো এর আগেও তো রাজ্য সরকার থেকে বা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে কিছু দেওয়া হয়েছিল, সেগুলো কি এখনও তার মধ্যে কিছু কি আপনাদের এখনও কি সেরকম পাওয়া হয়েছে না এখনও কিছু বাকি আছে? ঠিক বলতে পারলাম না। মথুয়া বা হরিচাঁদের হ্যাঁ। যেখান থেকে রাজ্য সরকার থেকে বা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যে ফান্ডটা দেয়, ওই ফান্ডের মধ্যে যা যা আপনাদের বলা হয়েছিল, প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেগুলি কি আপনারা ঠিকঠাক পেয়েছেন না এখনো? ফান্ডে দেওয়া হয়েছে কিনা সেটাও আমি জানি না। আদৌ যে মথুয়া ঠাকুরবাড়িতে কোনো ফান্ড দিয়েছে কিনা আমার কোনো আইডিয়া নেই, আমি জানি না যে কেউ ফান্ড দিয়েছে। ধন্যবাদ। জানতেই পারবে, যা তাদের তো কাজ হয়। যেমন বোধহয় আগে রাজ্য সরকার থেকে কিছু দিয়েছিল, বোধহয় কোনো কুকুরটাকে বাঁধানো হয়েছিল, কিছু হয়েছিল। তা যদি যারাই টাকা দিয়ে কিছু তো কাজ হবে, ওখানে কাজগুলো তো এমনি জানতে পারা যায় যে কাজ হয়েছে। কাজ তো তাহলে হচ্ছে, কাজ তো তাহলে কম বেশি হচ্ছে। তো যেটা ওরকম দিচ্ছে সেগুলো হচ্ছে, সেগুলো তো টাকা দিলে কাজ হবেই, 100 বার কাজ হবে। যারাই টাকা দিবে, যে কেউ টাকা দিতে পারে, একটা ধর্মীয় প্রতিষ্ঠান যে কেউ টাকা দিতে পারে, যার ভালো লাগবে সে টাকা দিতে পারে। সত্যি আমাদের পশ্চিমবঙ্গের এত জনসংখ্যা এবং সেই জনসংখ্যার মধ্যে তফসিলি সম্প্রদায়ের যে মানুষরা রয়েছেন, তাদের শিক্ষা, তাদের স্বাস্থ্য, তাদের কর্ম, সব বিষয়েই প্রতিটি সরকারের নজর দেওয়া উচিত। কিন্তু আপাতদৃষ্টি দেখা যাচ্ছে যে সরকারিভাবে একটা তালিকা প্রস্তুত হয়,
আবার অন্য সময় দেখা যায় সেই তালিকা অনুযায়ী তাদের দাবিগুলো সঙ্গে মিলছে না। এটা আমার ঠিক নয়, কারণ যেহেতু দেশের নির্বাচনে তফসিলি সম্প্রদায়ের মানুষদের বড় ভূমিকা আমরা আপাত দৃষ্টিতে দেখতে পাচ্ছি না, অথচ যদি আমরা বিভিন্ন গ্রামাঞ্চলের দিকে যাই, শহরাঞ্চল বাদ দিয়ে, সেক্ষেত্রে দেখা যাবে যে ভোটের ক্ষেত্রে এই তফসিলি সম্প্রদায়ের মানুষরা সবার আগে যে কোনো সভাতে, যে কোনো মিছিলে, যে কোনো সংগঠনের লোক জড়ো করার ক্ষেত্রেও সেই সম্প্রদায়ের মানুষ, অথচ তাদের জন্য সরকারি চিন্তা ভাবনা খাতায় কলমে থেকে যায়। নির্বাচন পেরিয়ে গেলে তাদের জন্য বলার কেউ থাকে না, তাদের হতাশার কথা ব্যক্ত হয় ক্ষোভের সঙ্গে। বিভিন্ন প্রান্তে গিয়ে রাজনৈতিক ব্যক্তিরা সেই মানুষদের মুখোমুখি হন, বলেন, প্রতিশ্রুতি দেন, এই নির্বাচন গেল, সামনের নির্বাচনে আপনাদের জন্য আমরা সবার আগে ব্যবস্থা নেব। আমরা আশা করব তফসিলি সম্প্রদায়ের মানুষদের জন্য অন্তত রাজ্য সরকার হোক, কেন্দ্রীয় সরকার হোক, তাদেরকে ভবিষ্যতে এবং সাংগঠনিক ক্ষেত্রে যে গঠন প্রণালী রয়েছে সেক্ষেত্রে তাদেরকে স্থান দেওয়া হয়। আজও ভারতবর্ষের বিভিন্ন পদাধিকারী তফসিলি উপজাতি সম্প্রদায়রা খুব কম। প্রমোশনের ক্ষেত্রেও দেখা গেছে সেগুলো একটা ভাড়া দেখা যাচ্ছে। তাই এক্ষেত্রে তফসিলি সম্প্রদায়ের মানুষদের তাদের দাবি, তাদের চিন্তাকে মান্যতা দেওয়া দরকার রাজ্য সরকারের পাশাপাশি কেন্দ্রীয় সরকারের। তাহলেই আমাদের সামাজিক উন্নয়ন হবে, জাতিগত উন্নয়ন হবে এবং রাজনৈতিক দলের প্রতিশ্রুতিও রক্ষা হবে। আজকে এই ঘটনা বলে আমরা আপনাদের এই অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ সাংবাদিক বন্ধুরা, আপনারা আমাদের এই অনুষ্ঠানকে সার্থক করতে উপস্থিত হয়েছেন। আপনাদের মাধ্যম দিয়ে আমাদের এই প্রচার যেন সর্বত্র ছড়িয়ে যায়। আগামী দিনে আরো বেশি করে আপনাদের পাশে পাবো এই আশা রাখছি। ধন্যবাদ।